নমস্কার, অভীক্ষণ শিক্ষালয়ে সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজকে এই ভিডিওটিতে আমি আবার ওয়েস্ট বেঙ্গল যে 2024-এর কিছু কেমিস্ট্রি পেপারের কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। তো যাচ্ছি আজকে প্রথম প্রশ্নে। এখানে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, এখানে চাওয়া হয়েছে যে অর্থোজাইলিনের ওজোনোলিসিস বিক্রিয়ার উৎপন্ন কি হবে সেটা এখানে বার করতে হবে। তো প্রথমে আমাদের এখানে জেনে রাখা উচিত যে ওজোনোলিসিস রিয়াকশনটা একটু শর্টে এখানে বলে দিচ্ছি যে ওজোনোলিসিস হচ্ছে অ্যালকিন বা অ্যালকাইনে হবে। তো এখানে যেহেতু জাইলিন দেওয়া হয়েছে, তো অ্যালকিনের ওজোনোলিসিস কিভাবে হয় সেটা এখানে দেখাচ্ছি। ধরে রাখো এখানে কার্বন ডাবল বন্ড, এর সঙ্গে যখন ওজোন অ্যাড করা হয় তখন আমরা কি পাই, এখানে একটা ওজোনাইড তৈরি হয়। অক্সিজেন এই আনস্যাচুরেশনে অ্যাড হয় এই ডাবল বন্ড অ্যালকিনে, এইভাবে। তো এটা হচ্ছে অ্যালকিনের ওজোনোলিসিস। এটা যে অ্যালকিন ডাবল বন্ড, এই অ্যালকিনে এটা ওজোন, আর এটা হচ্ছে ওজোনাইড। এটাকে ওজোনাইড বলা হয়। ওজোনাইডে এটাকে জিঙ্ক ডাস্ট দিয়ে ট্রিট করলে Zn ওয়াটার, প্রেজেন্স অফ ওয়াটার, জিঙ্ক ডাস্ট, তাহলে আমরা কি পাই, এটা ভেঙে যায়, এটা এখান থেকে ভাঙবে। তো কি তৈরি হচ্ছে, কিটো, দুটো কার্বনিল কম্পাউন্ড, মানে দুটো কিটো কম্পাউন্ড তৈরি হয়। এইখানে ডাবল বন্ড ও এই দুটো। তো আমরা কার্বনিল কম্পাউন্ড পাচ্ছি অ্যালকিন থেকে। এটা হচ্ছে ওজোনোলিসিসের তথ্য এখানে শর্টে দিয়ে দিলাম। তো অ্যালকিন, যে কোনো অ্যালকিনে ওজোন ট্রিটমেন্ট করলে তারপরে জিঙ্ক ডাস্ট ওয়াটারের প্রেজেন্সে এখানে ওজোনাইডটা ভেঙে গিয়ে কার্বনিল কম্পাউন্ড তৈরি হয়। তো এখানে তাহলে আমি অর্থোজাইলিনটা কি সেটা স্ট্রাকচারটা লিখছি এখানে। অর্থোজাইলিন তার মানে এখানে এর মিথাইল CH3 আছে, অর্থ পজিশনে আরেকটা মিথাইল থাকবে, অর্থ পজিশনে আরেকটা মিথাইল। এটা হচ্ছে অর্থোজাইলিন। তো এবার এখানে যদি ওজোন ট্রিট করা হয়, ওজোন, আমি ডাইরেক্ট প্রোডাক্টটা এখানে লিখে দেবো, জিঙ্ক ওয়াটার ডাইরেক্ট, আমি যেহেতু রিয়াকশনটা তোমাদের বুঝিয়ে দিয়েছি। তো এখানে জিঙ্ক ওয়াটার, ওজোন আর জিঙ্ক ওয়াটার, আর এই প্রোডাক্টটা কী হবে। এবার দেখো এখানে আমার ডাবল বন্ডটা কোথায় আছে, এই পজিশনে আছে একটা, এখানে, এখানে 2 নম্বর, এটা 3 নম্বর। তাহলে এই পজিশনগুলোতে আমার ক্লিভেজ হবে, মানে এখানে ওজোন অ্যাড হবে আর ক্লিভেজ তৈরি হবে। তাহলে এখানে দেখো যে এই মিথাইলের এই কার্বনটা আমি লিখছি যে CH3, এখানে যখন ওজোন অ্যাড হচ্ছে CH3, একটা প্রোডাক্ট হচ্ছে CH3 CO, এখানে কার্বন থাকবে মানে COH, এটা একটা প্রোডাক্ট তৈরি হবে। যখন এই মিথাইলটা আর এই কার্বন আর এখানে CH আছে একটা, তো এখানে কার্বনিল অ্যাড হবে, এখানে একটা কার্বনিল অ্যাড হবে, মানে CH3CO কার্বনিল তৈরি হবে। তো দুটো ডাইকার্বনিল কম্পাউন্ড। আর কি তৈরি হচ্ছে, এবার দেখো এখানে 2 মলিকিউল, এটা হচ্ছে 2 মোল তৈরি হলো, এটা হচ্ছে 2 মোল। CH3CO CH, এটা 2 মোল, কারণ এখানে একটা CH3 আছে, এই CH আর এই কার্বন মিলে একটা CH3CO CHও হবে। আবার এই কার্বনটা, এই CH3 C আর এই যে C, এখানেও CH3CO CH, এখানে এই ডাবল বন্ডগুলো ভাঙবে, তো 2 মোল CH3CO CHও তৈরি হবে।
আর বাকিটা এই ডাবল বন্ডে যদি দেখি, এই ডাবল বন্ডটা, তাহলে এখানে কি হচ্ছে, আমরা দুটো কার্বন পাচ্ছি, তাহলে দুটো কার্বনিল কার্বন, যেখানে HCO HCO, তাহলে সেটা লিখছি যে HCO, আর আরেকটা এখানে HCO, এটা কিন্তু 1 মোল তৈরি হবে। আশা করছি বোঝা গেল। এবার দেখো এই স্ট্রাকচারটা আবার অন্যভাবেও লেখা যায়। এটাকে আমি অন্যভাবে লিখতে পারি, মানে ডাবল বন্ডের পজিশন খালি একটু চেঞ্জ করা যাবে। রেজোনেটিং স্ট্রাকচার যেহেতু, আমি অর্থোজাইলিনকে আবার এইভাবে লিখতে পারি। ঠিক আছে, অর্থোজাইলিন বন্ডগুলো জাস্ট এক একটা পজিশন শিফট করে দেবে। আশা করছি এটা বোঝা যাচ্ছে। এবার এখানে ওজোন, জিঙ্ক, ওয়াটার ট্রিট করা হলো। তাহলে এবার এখানে আমি প্রোডাক্ট কি পাচ্ছি এটা লক্ষ্য করবে ভালো করে, যে এবার আমার ক্লিভেজটা এই কার্বনে হবে, এই কার্বন কার্বন ডাবল বন্ড, এই কার্বন কার্বন ডাবল বন্ড। এবার দেখো এখানে যদি এই CH3 আর এই CH3 এই ফ্র্যাগমেন্টটা হিসাব করি, তাহলে CH3 CO CO CH3, তার মানে অ্যাসিটোন। সেটা লিখছি CH3 CO, আবার একটা CO CH3, তাহলে এটা আমার একটা কম্পাউন্ড। তাহলে এটা কত মোল? 1 মোলই তৈরি হবে। এবার বাকি জায়গাগুলো দেখো দুটো কার্বন, এখানেও একটা কার্বন, এখানেও, তাহলে 2 মোল আমার CHO তৈরি হবে। তাহলে আর লিখে রাখছি, তাহলে HCO COH, এটা আমার 2 মোল তৈরি হলো। যখন আমার রিঅ্যাক্ট্যান্টটা এইভাবে আছে, তাহলে আমি যদি এবার আমাকে যোগ করি সবগুলো, তাহলে আমি পাচ্ছি কি, আমার CHO যেটা তৈরি হলো সেটা হচ্ছে 3 মোল পাচ্ছি। আর অ্যাসিটোন আমি পাচ্ছি কত? 1 মোল অ্যাসিটোন। আর CH3COCHO এটা 2 মোল। তাহলে আমি অপশনে দেখি যে CH3COCH3 সেটা হচ্ছে 1 নম্বর। যদি 1:2:3 এখানে যদি লিখি, তাহলে 1 হচ্ছে আমার অ্যাসিটোন, 1:2:3 যদি দেখি 3, এটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো 1 কোনটা? 1 নম্বর কম্পাউন্ড হচ্ছে অ্যাসিটোন, এটা হচ্ছে 1 নম্বর, লিখে রাখছি 1 নম্বর কম্পাউন্ড। এটা 2 নম্বর কম্পাউন্ড CH3COCHO, এটা হচ্ছে 2 নম্বর। ঠিক আছে, আর 3 নম্বর কম্পাউন্ড CHO, এটা 3 নম্বর। তাহলে দেখো 3 নম্বর কম্পাউন্ডটি আমি 3 মোল পাচ্ছি। তাহলে 3 মোল পাচ্ছি। 1 নম্বর কম্পাউন্ডটি কত মোল পাচ্ছি? 1 মোল। তাহলে এখানে লিখবো 1:, কত? এখানে 2 নম্বর কম্পাউন্ড যেহেতু আমার CH3COCHO, সেটা হচ্ছে 2 মোল, 1:2, আর আমার এখানে CHO 2 + 1 3 মোল, তাহলে 1:2:3। তো এটাই আমার উত্তর। এখান থেকে আমি পেলাম যে এখানে কম্পাউন্ডের রেশিওটা হচ্ছে 1:2:3, যেটা। তাহলে এখানে দেখা যাক অপশানটা যদি দেখি, যে এখানে দেখো অপশান সি, তাহলে অপশান সিটা আমার কারেক্ট অপশান। এখানে হচ্ছে 1:2:3 রেশিওতে কম্পাউন্ড 1, 2, 3 ভুক্ত আছে। আশা করছি এটা বোঝা গেল। তো পরের প্রশ্নে যাচ্ছি। তো এখানে পরেরটি ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে এসছে। এখানে P4O10 ফসফরাসের অক্সাইড, এটা স্ট্রাকচার। এখানে এই স্ট্রাকচারে P4O10 স্ট্রাকচারে এখানে ফসফরাস অক্সিজেন ফসফরাস লিঙ্কেজ নির্ণয় করতে বলেছে, কতগুলি লিঙ্কেজ আছে। তো এটার জন্য আমাকে জানতে হবে P4O10 এর স্ট্রাকচার। তো এটা সহজভাবে কীভাবে করব, যেহেতু এখানে 4টা ফসফরাস আছে, 4 কোণায় আমি 4টা ফসফরাস লিখব। ঠিক আছে, 4 কোণায় 4টা ফসফরাস। P, এখানে একটা ফসফরাস, এখানে একটা ফসফরাস, এখানে একটা ফসফরাস। 4 কোণায় 4টা ফসফরাস লিখলাম। এবার অক্সিজেনগুলো মাঝে মাঝে অ্যাড করব। ঠিক আছে, অক্সিজেনগুলো ইন বিটুইন মাঝে মাঝে
এটা চেইন আকারে এই কম্পাউন্ডটি। তো এইভাবে অ্যাড করব, এটা সাইক্লিক। তো আমার কটা অক্সিজেন হয়ে গেলে 1 2 3 4, 4টে অক্সিজেন। আমার বাকি রয়েছে দেখো P4O10 আরও 6টা অক্সিজেন আমাকে অ্যাড করতে হবে। তো বাকি এই 4 কোণায় 4টা ফসফরাসের সঙ্গে ডাবল বন্ডেড ও অ্যাড করে দেবো, এগুলো ডবল বন্ড হিসেবে থাকবে, ঠিক আছে, ডবল বন্ডেড ও। এবার আমি এর বাইরের দিকে এই ফসফরাস অক্সিজেন এই লিঙ্কেজগুলো দেখিয়েছি। এবার এদের এই ফসফরাসের মধ্যে, দুটি ফসফরাসের মধ্যে আবার লিঙ্কেজ আছে, আবার অক্সিজেন লিঙ্ক হবে। তাহলে এই মাঝের এই দুটো ফসফরাসের সঙ্গে একটা অক্সিজেন লিঙ্ক দেখিয়ে দিলাম। এবার এই ফসফরাসের সঙ্গে আর এই অক্সিজেন, ঠিক আছে, এটা একটু মোটা করে দিচ্ছি, এটা উপর দিয়ে আছে দেখাচ্ছি, আর পাতলা বনটা একটা নিচ দিয়ে গেছে, তাহলে এগুলো উপর দিকে দেখাচ্ছি, ঠিক আছে, একটু মোটা করে দিলাম। তো আমার কটা অক্সিজেন এবার কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8 9 10টা অক্সিজেন তাহলে আমি এখানে পেয়ে গেলাম, ঠিক আছে। P4O10 এইদিকে ডবল বন্ড, এখানে ডবল বন্ডটা দেওয়া হয়নি, এটা নিয়ে 10 হলো। তো নিচে ডবল বন্ডটা মিসিং ছিল। তো কটা অক্সিজেন হলো, 10টা। আর কটা ফসফরাস, 5টা। এবার আমার চেয়েছে যে পিওপি লিঙ্কেজ কতগুলো আছে P4O10 এ। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে কতগুলো লিঙ্কেজ আসছে। এখানে দেখো এখান থেকে যদি স্টার্ট করি, এটা হচ্ছে 1 নম্বর দিলাম, 2 নম্বর, 3 নম্বর, 4 5 6, ঠিক আছে, এগুলো আমার 6টা পিওপি। তাহলে এই স্ট্রাকচার থেকে দেখতে পাচ্ছি 6POP আমার লিঙ্কেজ এখান থেকে তৈরি হচ্ছে। তাহলে এখানে সঠিক অপশানটা কি, এখানে এ, অপশান এ, যেটা 6 বলছে, মানে 6, অপশান এ যেটা 6, এটা আমার সঠিক অপশান। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। তো এই প্রশ্নে এখানে ইকুইভ্যালেন্ট ওয়েট, মানে প্রদত্ত বিক্রিয়ার Na2H2O3 গ্রাম আণবিক ওজন m দেওয়া আছে। তো সোডিয়াম থায়োসালফেটের তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে হবে, যেটাকে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ Na2H2O3 চাওয়া হয়েছে। তো কোন রিয়াকশনে, আয়োডিন প্লাস সোডিয়াম থায়োসালফেটের রিয়াকশনে সোডিয়াম টেট্রাথায়োনেট তৈরি হয়। তো এই ধরনের রিয়াকশনের তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে গেলে আমার এই ফর্মুলাটা মনে রাখতে হবে, এটা রেডক্স রিয়াকশন। এখানে সালফারের অক্সিডেশন স্টেট চেঞ্জ হচ্ছে, সেটা আমরা দেখব। তো প্রথমে ফর্মুলাটা জেনে রাখতে হবে, ইকুইভ্যালেন্ট ওয়েট লিখছি EQV। ইকুইভ্যালেন্ট ওয়েটের ফর্মুলাটা কি, ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু, যেহেতু এটা রেডক্স রিয়াকশন হচ্ছে, তো এটা মলিকুলার ওয়েট মানে মোলার মাস by change in oxidation state per each formula unit। এটা change in oxidation state, oxidation short লিখছি, change in oxidation state for each, প্রত্যেক ফর্মুলা ইউনিট, এটা নিউমারেটরে, এটা ডিনোমিনেটরে, for each formula unit, এটা মনে রাখতে হবে, for each formula unit, ঠিক আছে, for each formula unit, molar mass by change in oxidation state for each formula unit, সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এই রিয়াকশনটা লেখা যাক। তো আয়োডিন সোডিয়াম থায়োসালফেট আয়নিক মেথড, আয়ন ইলেকট্রনে লিখছি। তো এখানে এই যে অ্যানায়নটা নিচ্ছি, কেন সালফারটা অ্যানায়ন পার্টে আছে, H2O3 যে পার্টটা, তো H2O3 ডাবল নেগেটিভ হবে। তো এইটা লিখছি, এই রিয়াকশনটা লিখতে হবে H2O3 ডাবল নেগেটিভ। সেখান থেকে আমরা কি প্রোডাক্ট পাচ্ছি, এর আবার নেগেটিভ পার্ট H4O6, ঠিক আছে, H4O6, এটাও ডাবল নেগেটিভ যেহেতু দুটো সোডিয়াম। আর এখানে 2 মোল থায়োসালফেট আয়ন আছে, 2 মোল তৈরি হচ্ছে, 1 মোল H4O6 2 মাইনাস। এবার এটা ব্যালেন্স করার জন্য ইলেকট্রন, এবার অ্যাটম তো ব্যালেন্স আছে,
ইলেকট্রন ব্যালেন্স করতে হবে আমাকে। এখানে বাঁ দিকে আমার 4 নেগেটিভ চার্জ আছে, 4 নেগেটিভ চার্জ, আর এদিকে আমার 2, তাহলে আমার 2 ইলেকট্রন ডান দিকে অ্যাড করতে হবে। তো এই ধরনের রিয়াকশানে আমাকে ব্যালেন্স করতে হবে রিয়াকশান আগে, অক্সিডেশন স্টেট এটা বার করার আগে। তাহলে আমি দেখছি যে সালফারের, তো চেঞ্জ ইন oxidation number, sulfur, change in oxidation OXDN number, সালফারের কি পাচ্ছি চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার। এবার দেখো এখানে হচ্ছে সালফারের এখানে +2 আসবে, তাহলে এটা মিলছে কারণ এটা নেগেটিভ চার্জ, ডাবল নেগেটিভ স্পিসিস, তো অক্সিজেন হচ্ছে ডাবল নেগেটিভ, সো 3 × -2 -6, আর এটা +2 × 2 হচ্ছে +4, তাহলে এটা ডাবল 2 নেগেটিভ এদিকে থাকছে, তাহলে সালফারের এখানে চেঞ্জ কত হচ্ছে +2 থেকে কততে যাচ্ছে, এখানে দেখো সালফারের +2.5 যাচ্ছে, কারণ 2.5 × 4 হলেই এটা ব্যালেন্স হচ্ছে, কারণ 6 × -2 অক্সিজেনের 12, আর 2 তো নেগেটিভ চার্জ আছে, তাহলে এখানে 4 × +2.5 হলে এটা চার্জটা ব্যালেন্স হচ্ছে, তাহলে সালফার +2 থেকে +2.5 যাচ্ছে। এটা হচ্ছে চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার সালফারের ক্ষেত্রে। এবার দেখো এখানে 2 সালফার আছে, তো আমাকে এখানে চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার ফর ইচ ফর্মুলা ইউনিট বার করতে হবে। তো এখানে লিখছি যে 2s অ্যাটমস, 2 সালফার অ্যাটম আমার আছে, কিসে আছে S2O3 2- থায়োসালফেট আয়নে আমার 2 সালফার আয়ন আছে, তাহলে কি হলো, হেন্স আমার চেঞ্জ ইন অক্সিডেশন স্টেট কি হবে, চেঞ্জ ইন অক্সিডেশন স্টেট এটা কত হবে ফর ইচ ফর্মুলা ইউনিট, চেঞ্জ ইন অক্সিডেশন স্টেট ফর ইচ, আমি যে ইকুয়েশনটা লিখেছি চেঞ্জ ইন অক্সিডেশন স্টেট ফর ইচ ফর্মুলা ইউনিট, এবার প্রত্যেক ফর্মুলা ইউনিটের জন্য কি হচ্ছে, ইচ ফর্মুলা কত পাচ্ছি, সেটা হচ্ছে আমার যেহেতু +2 আর +2.5 চেঞ্জ হয়েছে একটা সালফারের জন্যে, তো এবার ইচ ফর্মুলা ইউনিট আমার 2 ইউনিট আছে, কারণ S2O3 এখানে আছে, S2O3 থায়োসালফেট, তো মাল্টিপ্লাই 2 হবে, তাহলে এটা কত হচ্ছে 1। তো আমার চেঞ্জ ইন অক্সিডেশন স্টেট ফর ইচ ফর্মুলা ইউনিট হচ্ছে 1, তাহলে আমার ইকুইভ্যালেন্ট ওয়েট কত পাচ্ছি, এই সাইডে লিখছি, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট কত পাচ্ছি, মোলার মাস আমাকে দেওয়া আছে m, তাহলে m বাই কত 1, তাহলে সেটা ইকুয়াল টু m। এটাই হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর। তাহলে দেখো অপশানে চলে যাও, অপশান বি, তাহলে অপশান বিটাই কারেক্ট অপশান। তো এখানে মোলার মাস বাই চেঞ্জ ইন অক্সিডেশন স্টেট ফর ইচ ফর্মুলা ইউনিট আমাকে নির্ণয় করতে হবে, তো সেটা এখানে নির্ণয় করে দেখালাম। তাহলে সালফারের থায়োসালফেটে ইচ ফর্মুলা ইউনিটের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে +1। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন যাচ্ছি, এটা অর্গানিক কেমিস্ট্রির প্রশ্ন। এখানে একটা অ্যালকিন নেওয়া হয়েছে, এবার আমাকে কিউ আর আর এখানে দেওয়া আছে, তো এই সিকোয়েন্সটা বার করতে হবে, কিউ কি আর আরটা কি, এটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে এটা অ্যালকিন দেওয়া আছে, আর আমার এখানে অপশানগুলো দেওয়া আছে, অপশান এতে দেওয়া আছে মার্কিউরিয়াস অ্যাসিটেট, সোডিয়াম বোরোহাইড্রাইড, অ্যালকোহল মানে অ্যালকালাইন সলিউশন, তারপরে বোরোহাইড্রাইড পারক্সাইড অ্যালকালাইন সলিউশন, বোরোহাইড্রাইড পারক্সাইড অ্যালকালাইন, আর অ্যাসিডিক ওয়াটার। আবার দেওয়া আছে সিতে মার্কিউরিয়াস অ্যাসিটেট, সোডিয়াম বোরোহাইড্রাইড অ্যালকালাইন, আবার অ্যাসিড ওয়াটার। ডিতে দেওয়া আছে বোরোহাইড্রাইড মানে ডাইবোরেন, এটা বোরোহাইড্রাইড না, ডাইবোরেন, B2H6 ডাইবোরেন পারক্সাইড অ্যালকালি মিডিয়ামে, আর মার্কিউরিয়াস অ্যাসিটেট
সোডিয়াম বোরোহাইড্রেট অ্যালকালাইন সলিউশনে। এই রিয়েজেন্টগুলো দেওয়া আছে, তো আমাকে বার করতে হবে কিউ আর আরটা কী। তো প্রথমে এই রিয়াক্ট্যান্টটা যদি দেখি, এটা হচ্ছে অ্যালকিন, আর যে আমার অপশানগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে অ্যাডিশন রিয়াকশন হচ্ছে এখানে। আর প্রোডাক্টটা দেখো এখানে ওইচ অ্যাডিশন হচ্ছে, মানে অ্যালকোহল তৈরি হচ্ছে। তো প্রোডাক্ট কিউ যদি দেখি, অ্যালকোহলটা ওএইচ গ্রুপটা আমার এন্ড কার্বনে আসছে, আর এই আর রিয়েজেন্ট ইউজ করে আমার ওএইচ গ্রুপটা তৈরি হচ্ছে এই সিএইচ কার্বনে। তো এটা হচ্ছে ডিফারেন্স এই দুটোর মধ্যে। তো এবার কোন রিয়েজেন্টে আমি কিউ আর আর পাবো, তো এর জন্যে আমাকে মনে রাখতে হবে যে এই যে অ্যাডিশন রিয়াকশন, এটা মার্কোনিকভ এই যে প্রসেসটা, এখানে ওএইচ অ্যাডিশন হচ্ছে, ওয়াটার অ্যাডিশন যাকে বলে, এটা ওয়াটার অ্যাডিশন রিয়াকশন হচ্ছে। যদি দেখা যায় তাহলে একটা কার্বনে হাইড্রোজেন যাচ্ছে আর একটা কার্বনে ওএইচ যাচ্ছে। তো মার্কোনিকভ অ্যাডিশন কি বলে, মার্কভ KOV। তো মার্কোনিকভ হলে আমার লিস্ট, মানে নেগেটিভ চার্জ যাচ্ছে লিস্ট কার্বন অ্যাটম, যে লিস্ট হাইড্রোজেন কন্টেনিং অ্যাটম। তাহলে এখানে দেখো এই যে অ্যালকিনটা আছে, এই কার্বনটা হচ্ছে আমার লিস্ট হাইড্রোজেন, স্টার মার্ক করলাম যে কার্বনটা এখানে মিনিমাম হাইড্রোজেন আছে। তাহলে মার্কোনিকভ যদি ফলো হয়, মার্কোনিকভ অ্যাডিশন যদি হয়, তাহলে কোন পজিশনে ওএইচটা যাবে, ওএইচ অ্যাডিশন হবে, ওএইচ অ্যাডিশন ADDN লিখছি, কোনটা ওএইচ অ্যাডিশন হবে লিস্ট H কন্টেনিং কার্বন, লিস্ট H কন্টেনিং কার্বন, সেখানে ওএইচটা যাবে। আর অ্যান্টি মার্কোনিকভ এর অপোজিট হবে, অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশন এর জাস্ট উল্টোটা, অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশন জাস্ট অপোজিট। ওএইচ অ্যাডিশন কোথায় হবে, ম্যাক্স হাইড্রোজেন কন্টেনিং কার্বন, এটা মনে রাখতে হবে, এটা উল্টোটা হবে কন্টেনিং কার্বন। তো এবার আমার এই রিয়েজেন্টগুলো দেখা যাক। তার মানে প্রথম এটা কম্বিনেশনটা দেখি, যে মার্কিউরাস অ্যাসিটেট, সোডিয়াম বোরোহাইড্রেট, অ্যালকালাইন মিডিয়ামে আছে। এবার এই মার্কিউরাস অ্যাসিটেট এটা এখানে লিখছি, এটা হচ্ছে আমার মার্কোনিকভ অ্যাডিশন দেয়, মার্কিউরিক অ্যাসিটেট আমার মার্কোনিকভ অ্যাডিশন, এটা মনে রাখতে হবে। এই রিয়েজেন্টটা ইউজ করলে আমার মার্কোনিকভ, ওকে, মার্কোনিকভ আমি লিখছি, এটা মার্কোনিকভ অ্যাডিশন। তারপরে ফলোড বাই বোরোহাইড্রেট, এটা মার্কোনিকভ অ্যাডিশন হয়। এবার ডাইবোরেন B2S6, এটা আমার মনে রাখতে হবে যে এটা আমার অ্যান্টি মার্কোনিকভ দেবে, অ্যান্টি মার্কোনিকভ, ঠিক আছে, অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশন, অ্যান্টি মার্কোনিকভ NiKOV, অ্যান্টি মার্কোনিকভ দিচ্ছে আমার ডাইবোরেন। তারপরে এটা ট্রিট করতে হয় পারক্সাইড, অ্যালকালাইন পারক্সাইড মিডিয়ামে, তাহলে অ্যালকোহলটা পাওয়া যায়। তো এই দুটো আমাকে জানতে হবে, কারণ এই রিয়েজেন্টগুলো একটা কম্বিনেশনে দিয়েছে, মার্কিউরাস অ্যাসিটেট, সোডিয়াম বোরোহাইড্রেট, অ্যালকালাইন মিডিয়াম, আর ডাইবোরেন পারক্সাইডে আছে অ্যালকালাইন মিডিয়াম। এবার দেখো প্রোডাক্টগুলো যদি দেখি, প্রথমে কিউটা দেখি, তাহলে এখানে কি পাচ্ছি আমি, ওএইচটা আমার কোন কার্বনে গেছে, যেটা ম্যাক্সিমাম নাম্বার অফ হাইড্রোজেন ছিল। তার মানে নিশ্চয়ই আমরা এখানে লিখেছি, তাহলে সিদ্ধান্তে কি আসছি, যে এই যে কিউ রিয়াক্ট্যান্ট ইউজ করে যে প্রোডাক্টটা পেয়েছি, এটা হচ্ছে অ্যান্টি মার্কোনিকভ ফলো করছে। তার মানে কিউ প্রসেসটা যে আমি এখানে লিখছি, কিউটা হচ্ছে AM লিখছি, অ্যান্টি মার্কোনিকভ। আর আর থেকে যে পাচ্ছি, আর রিয়েজেন্ট ইউজ করে যেটা পাচ্ছি, সেটা হচ্ছে লিস্ট সব থেকে কম হাইড্রোজেন কন্টেনিং কার্বন যেটা CH, সেখানে এসছে, যেটা দেখতে পাচ্ছি। তাহলে এটা মার্কোনিকভ, আমি লিখছি মার্কোনিকভ অ্যাডিশন, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি সিদ্ধান্ত করতে পারছি যে আমার কিউ যে প্রোডাক্টটা তৈরি, কিউ যে রিয়াক্ট্যান্ট, তার মানে সেটা নিশ্চয়ই
বোরোহাইড্রাইড ডাইবোরেন আছে, ডাইবোরেন অ্যালকালাইন মিডিয়ামে ইউজ করা হয়েছে। আর যে আর যে রিয়েজেন্ট সেটা নিশ্চয়ই আমার মার্কনিকভ অ্যাডিশন ফলো করছে, আর সেটা হচ্ছে মার্কিউরাস অ্যাসিটেট। তাহলে আমি অপশানগুলো যদি দেখি, দেখো অপশান এ কিন্তু মিলছে না, বিও মিলছে না, কেননা এখানে ওয়াটার এটা সাফিসিয়েন্ট না, ওয়াটার অ্যাসিডিক ওয়াটার এই অ্যালকোহল প্রডিউস করার জন্যে। অপশান সিও মিলছে না, তো অপশান ডি আমার তৈরি করবে প্রথমে এই B2H6, এটা হচ্ছে কিউ আমার B2H6 পারক্সাইড অ্যালকালাইন আর বোরোহাইড্রাইড অ্যালকালাইন পারক্সাইড মিডিয়ামে, আর হচ্ছে মার্কিউরাস অ্যাসিটেট NaBH4 অ্যালকালাইন মিডিয়ামে। তো এটা রিয়াকশানে যাচ্ছি না, কেননা প্রোডাক্টটা এখানে দেওয়াই আছে, তো জাস্ট এটা অ্যাডিশন রিয়াকশান, এটা বুঝতে পারলেই আমার এই উত্তরটি দেওয়া যাবে এই প্রশ্নের। তো আশা করছি এটা বোঝাতে পারলাম। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। এটা ফিজিক্যাল কেমিস্ট্রির প্রশ্ন এসছে যে পিএইচ অফ 10⁻⁸ মোলার HCl সলিউশন আছে, এই দ্রবণের পিএইচ নির্ণয় করতে হবে। তো পিএইচ হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন। পিএইচকে কীভাবে নির্ণয় করি, যে পিএইচ ফর্মুলাটা নিশ্চয়ই তোমরা পিএইচ ইকুয়াল টু মাইনাস অফ লগ অফ H প্লাস কনসেন্ট্রেশন, এটা হচ্ছে পিএইচ, এটা আমাকে জানতে হবে। তো আমার সলিউশনের কত কনসেন্ট্রেশন দেওয়া আছে, গাঢ়ত্ব দেওয়া আছে 10⁻⁸ মোলার HCl, আর এই কনসেন্ট্রেশন থেকে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ডাইলিউট HCl সলিউশন। তো এখানে মনে রাখতে হবে যে ফর ডাইলিউট HCl যদি সলিউশন থাকে, তাহলে আমার মানে ডাইলিউট অ্যাসিডিক সলিউশন যদি থাকে, সেটা এটা দেওয়া হয়েছে এখানে 10⁻⁸ মানে ডাইলিউট সলিউশন সেটা। তাহলে ডাইলিউট অ্যাসিডিক সলিউশন থাকলে সেখানে জলেরও H+ আয়ন সেখানে কনসিডার করতে হবে। H+ আয়ন কনসেন্ট্রেশন আমার জলেরও করতে হবে, অফ ওয়াটার টু বি কনসিডার্ড, এটা মনে রাখতে হবে, কেননা 10⁻⁸ মানে ডাইলিউট সলিউশন, ঠিক আছে, টু বি কনসিডার্ড, যে আমার ওয়াটারের H+ যে আছে সেটাও আমাকে কনসিডার করতে হবে। তাহলে আমার 10⁻⁸ মোলার HCl থেকে যে H+ আছে, তার মানে আমি HCl যদি লিখি, HCl যেহেতু স্ট্রং অ্যাসিড, তাহলে এটা ডিসোসিয়েট করবে অলমোস্ট কমপ্লিটলি। তাহলে কীভাবে ডিসোসিয়েট করছে, H+ প্লাস Cl মাইনাস। তাহলে আমার কত মোলার এখানে কনসেন্ট্রেশন আছে H+, 10⁻⁸ মোলার। তার মানে কত H+ দেবে, নিশ্চয়ই 10⁻⁸ মোলারই দেবে, ঠিক আছে, যেহেতু এটা স্ট্রং অ্যাসিড। এবার আমার টোটাল কনসেন্ট্রেশন জলের মধ্যে, তাহলে H+ এর টোটাল কনসেন্ট্রেশন কত পাচ্ছি, টোটাল H+, যেটা অ্যাসিড প্লাস জল থেকে আসছে, তো অ্যাসিডে এটা পাচ্ছি 10⁻⁸ মোলার, প্লাস জল থেকে আসছে 10⁻⁷ মোলার, কারণ আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার আমরা জানি KW যেটা, সেটা হচ্ছে 10⁻⁴। এবার সেখানে ইকুয়াল কন্ট্রিবিউশন আছে H+ ও H-, তো হাফ করে দিলে 10⁻⁷, তো এইটা এখান থেকে আসছে 10⁻⁷। এবার এটা যদি সিম্পলিফিকেশন করি, 10⁻⁷ কমন নিলে তাহলে কত আসছে, 10⁻⁻1 প্লাস 1, তাহলে এটা কত পাচ্ছি, 1.1 ইন্টু 10⁻⁷। এবার আমার পিএইচটা নির্ণয় করব। অলরেডি আমি ইকুয়েশন লিখেছি, তো পিএইচ লিখছি। তো আমার হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন এখানে পেয়ে গেলাম 1.1 ইন্টু 10⁻⁷। এবার পিএইচটা হচ্ছে মাইনাস অফ লগ কত, 1.1 ইন্টু 10⁻⁷। এবার এটা কত আসছে, মাইনাস অফ লগ 1.1 মাইনাস অফ লগ 1.1, এটা পয়েন্ট, প্লাস log mn হচ্ছে log m প্লাস log n, তো প্লাস কি
যে আমরা জানি মাইনাস এটা 10 পাওয়ার মাইনাস 7 মানে এটা লগ এটা 7 হয়ে যাবে, 7 লগ 10 টু দি বেস 10, তার মানে এটা 7 হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস লগ 1.1 এর ভ্যালু হচ্ছে মাইনাস 0.041 প্লাস 7। তাহলে এটার কত পাচ্ছি উত্তর? এটা যদি বিয়োগ করি 6.959, এটা হচ্ছে পিএইচ অফ দিস সলিউশন 6.959। তো এবার অপশনগুলো দেখা যাক। তো 8 কখনোই হবে না, গ্রেটার দ্যান 8 মানে 8-এর অপেক্ষা বেশিও এটা নয়। অপশন বি দেখা যাচ্ছে যে 7 অপেক্ষা বেশি বলছে বা 8 অপেক্ষা কম, নয়, মিলছে না। তাহলে অপশন ডি 6 অপেক্ষা বেশি 7 অপেক্ষা কম, তাহলে অপশন ডিটাই কারেক্ট অপশন। ঠিক আছে, তো যেহেতু 6.959 সেটা হচ্ছে 6 অপেক্ষা বেশি এবং 7 অপেক্ষা কম, তো এটাই আমার উত্তর। পরের প্রশ্নে যাচ্ছি। আবার ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে এসছে প্রশ্নটি। তো এখানে আমাকে স্পেসিফিক কন্ডাক্টেন্স থেকে চেয়েছে, কন্ডাক্টেন্স ইউনিট থেকে এই প্রশ্নটি এসছে যে স্পেসিফিক কন্ডাক্টেন্স অ্যাসিটিক অ্যাসিড 0.02 মোলারের জলীয় দ্রবণ, অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা, যেটা স্পেসিফিক কন্ডাক্টেন্স দেওয়া হয়েছে কাপ্পা 298 কেলভিনে, কত 1.65 10⁻⁴ সেন্টিমিটার ইনভার্স। এবার অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন মাত্রা নির্ণয় করতে বলেছে। তাহলে বিয়োজন মাত্রা এখানে বার করতে হবে অ্যাসিটিক অ্যাসিডের। এখানে ফর্মুলাটা লিখে রাখছি যে বিয়োজন আমরা সিম্পল দি আলফা। আলফাটা কীভাবে রিলেটেড এই কন্ডাক্টেন্সে, যে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স or molar conductance at that particular concentration by molar conductance at infinite dilution lambda 0। তো যেহেতু আমার এখানে মোলার কন্ডাক্টেন্স আছে, যদি এটা ইকুইভ্যালেন্টে থাকতো তাহলে সিম্পলি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স at that concentration বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স at infinite। এখানে যেহেতু মোলার আছে তাহলে ল্যামডা এম হচ্ছে মোলার কন্ডাক্টেন্স ওই কন্ডিশনে যে 298 কেলভিনে, আর মোলার কন্ডাক্টেন্স at infinite dilution এটা রেশিওটা আলফা। সো আমাকে ল্যামডা এম বাই ল্যামডা নট এম নির্ণয় করতে হবে। তো প্রথমে আমাকে বার করতে হবে ল্যামডা এম। তো ল্যামডা এম আমার এখানে ফর্মুলাটা লিখে রাখি যে মোলার কন্ডাক্টেন্স আমরা কি জানি 1000 10⁻³ ইন্টু কাপ্পা ইন্টু স্পেসিফিক কন্ডাক্টেন্স বাই মোলারিটি, এটা হচ্ছে আমার মোলার কন্ডাক্টেন্স। তাহলে সেটা আমি নির্ণয় করছি এখানে। তো আমার কত দেওয়া আছে 10⁻³ কাপ্পাটা এখানে দেওয়া আছে যে স্পেসিফিক কন্ডাক্টেন্স যেটা আপেক্ষিক পরিবাহিতা 298 কেলভিনে 1.65 10⁻⁴ 7 সেন্টিমিটার ইনভার্স 1.65 10⁻⁴, এখানে মাল্টিপ্লাই করো ডিভাইড বাই এর মোলারিটি কত দেওয়া আছে হচ্ছে 0.02 মোলার। ঠিক আছে, এটার হচ্ছে সিমেন্ট, ইউনিটটার সঙ্গে সঙ্গে লিখবো সিমেন্ট সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স এটার ইউনিট। এটা কত পাচ্ছি, এটা সমান হচ্ছে 8.25 মোল ইনভার্স। ঠিক আছে, এটা হচ্ছে আমার ল্যামডা এম পেলাম, মানে মোলার কন্ডাক্টেন্স অ্যাট দ্যাট কনসেন্ট্রেশন। এবার আমাকে ল্যামডা এম নট মানে ল্যামডা 0 এম বার করতে হবে। সেটা আমাকে বার করার জন্য এখানে আমাকে ক্লু দেওয়া আছে যে ল্যামডা নট এইচ প্লাস আর ল্যামডা নট অ্যাসিটেট মাইনাস, এটা হচ্ছে উইক অ্যাসিড। এটা আমরা কোল-রাশ ল দিয়ে নির্ণয় করতে পারি, যেটা অ্যাডিশন মানে ল্যামডা CH3COH আমার চাই, CH3COH, সেটা আমি কীভাবে পাবো ল্যামডা নট এইচ প্লাস প্লাস ল্যামডা নট CH3COO মাইনাস, এটা কোল-রাশ ল। তো এবার অ্যাড করছি, ল্যামডা নট আমার দেওয়া আছে হাইড্রোজেনের ক্ষেত্রে H প্লাস 349.1 প্লাস অ্যাসিটেটের হচ্ছে 40.9। টোটাল আমার কত হচ্ছে, ইউনিটটা এখানে লিখছে 7 সেন্টিমিটার স্কোয়ার
মোল ইনভার্স। তাহলে কত আসছে এটা, এর ভ্যালুটা আসছে 390, ঠিক আছে। সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার, এটা ক্যাপিটাল এস হয়, সিমেন্ট বড় এস হয়, সিমেন্ট মোল ইনভার্স 390 পেলাম। এবার আমার তাহলে আলফা, তাহলে আমি সাবস্টিটিউট করব। আলফাটা কি, আলফা হচ্ছে আমার ল্যামডা এন, যেটা সেটা 8.25, ঠিক আছে। মোল ইনভার্স সিমেন্স, এখানে সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার লেখা হয় না, এখানে লিখছি সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার। মোল ইনভার্স 8.25 ডিভাইডেড বাই 390। তো আমি যেটা নির্ণয় করলাম ল্যামডা এম, যেটা স্পেসিফিক কন্ডাক্টেন্স আর কনসেন্ট্রেশন, এই যে ল্যামডা এম ফর্মুলাটা দিয়ে 8.25 ভ্যালু, আর ল্যামডা এম নট কোল্ড-রাশ ল থেকে পেয়েছি, সেটা কত 390। এবার ডিভাইড করার পর কত ভ্যালু আসছে 0.021। এটা হচ্ছে এর ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তো ডিগ্রি অফ ডিসোসিয়েশন অ্যাসিটিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন মাত্রা হচ্ছে 0.021। এবারে অপশানগুলো যদি দেখি তাহলে দেখো তো, এ অপশান, অপশান এটা হচ্ছে কারেক্ট অপশান, 0.021। তাহলে পরের প্রশ্নে যাচ্ছি। এখানে ফসফরিক অ্যাসিড আছে, ফসফরাস অর্থোফসফরিক অ্যাসিড H3PO4 আর ফসফরাস অ্যাসিড H3PO3, এর আমাকে নির্ণয় করতে বলেছে যে এর কতগুলি OH আছে, এই অ্যাসিডগুলিতে কতগুলি OH আছে। তো এর জন্য আমাকে স্ট্রাকচার জানতে হবে। তো এটা টেট্রাহাইড্রাল স্ট্রাকচার ফসফরাসের। তো ফসফরাস অ্যাসিডের আমি স্ট্রাকচারটা লিখছি, H3PO3 এর ফর্মুলা। এর স্ট্রাকচারটা কীরকম হবে, ফসফরাস সেন্ট্রাল টেট্রাহাইড্রাল, মানে এখানে একটা আর নিচে তিনটে টেট্রাহাইড্রাল। এবার দেখো এখানে একটা ডাবল বন্ড অক্সিজেন থাকবে, ঠিক আছে, আর আমার বাকি রইল আরও দুটো অক্সিজেন, আর এইচ আছে আমার তিনটে, তাহলে নিশ্চয়ই একটা হাইড্রোজেন থাকবে আর দুটো OH। এইভাবে আমাকে নির্ণয় করতে হবে, অক্সিজেনগুলোকে দেখে আমাকে নির্ণয় করতে হবে। তাহলে একটা ডাবল বন্ড অক্সিজেন, দুটো হাইড্রোক্সিল আছে, আর তিনটা হাইড্রোজেন, মানে এর সঙ্গে আর একটা এমনি হাইড্রোজেন, তো তিনটে টোটাল হাইড্রোজেন আর তিনটে অক্সিজেন, সো H3PO3। এটা কতগুলি হাইড্রোক্সিল হচ্ছে, দুটো, 2OH। এই অ্যাসিডে দুটো হাইড্রোক্সিল পাচ্ছি। এবার ফসফরিক অর্থোফসফরিক অ্যাসিডে যাওয়া যাক। অর্থোফসফরিক অ্যাসিডের স্ট্রাকচারটা H3PO4, এই স্ট্রাকচারটা সেম, ফসফরাস আছে, আবার টেট্রাহাইড্রাল অ্যারেঞ্জমেন্ট, এখানে একটা ডাবল বন্ড ও থাকবে, তাহলে আমার বাকি অক্সিজেন রইল আরও তিনটে। তো এখানে টেট্রাহাইড্রাল অ্যারেঞ্জমেন্ট যেহেতু লিখছি। এবার দেখো তাহলে আমার হাইড্রোজেন তিনটা আছে, অক্সিজেনও তিনটা, তাহলে নিশ্চয়ই এগুলো সব হাইড্রোক্সিল হয়ে থাকবে, OH আর আরেকটা OH। তাহলে এখানে কতগুলি হাইড্রোক্সিল আমি পাচ্ছি, তিনটে, 3OH, ঠিক আছে। অর্থোফসফরিক অ্যাসিডে তিনটে হাইড্রোক্সিল আর ফসফরাস অ্যাসিডে দুটো। তাহলে এখানে অপশানে দেখা যাক যে অপশান সি 2 এবং 3 যথাক্রমে এখানে আমার হাইড্রোক্সিল আছে। তাহলে ফসফরাস অ্যাসিড হচ্ছে দুটো আর অর্থোফসফরিক অ্যাসিড তিনটে হাইড্রোক্সিল আছে। তো এইভাবেই এই ফসফরাস কম্পাউন্ডে যে যদি স্ট্রাকচার আর অক্সিজেনের সংখ্যা বা হাইড্রোক্সিলের সংখ্যা, এইভাবেই আমাকে নির্ণয় করতে হবে। এদের ফর্মুলা আমাকে মনে রাখতে হবে, এরা টেট্রাহাইড্রাল স্ট্রাকচার তৈরি করে। আশা করছি আমি বোঝাতে পারলাম। তো আবার পরবর্তী ক্লাসে আবার একটি ভিডিও নিয়ে আসব, পরবর্তী প্রশ্ন উত্তর আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল যেই 2024-এর। তো এখানেই শেষ করছি, নমস্কার।